রামপুর গ্রামে হাসি নামের এক মেয়ে তার সৎ মায়ের সাথে থাকতো। হাসির সৎ মা ছিল অনেক অত্যাচারী। হাসিকে দিয়ে সে সব কাজ করিয়ে নিত। হাসি দেখতে ছিল অনেক কালো। হাসি যখন ছোট তখন তার মা মারা গেছে। এরপর হাসির বাবা বিয়ে করে নিয়ে আসে। হাসির সে সৎ মা কখনো হাসিকে আপন করে নেয়নি। একদিন, হাসি, এই হাসি, কোথায় রে তুই? নবাবজাদি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ, কই রে? হ্যাঁ মা, ডাকছো কেন? আমি একটু ঘুমিয়েছিলাম। কি লাগবে মা, বলো। ওরে নবাবজাদি, বেলা কত হয়েছে দেখেছিস? রান্না কে করবে শুনি? আমার খিদে পেয়েছে, যা রান্না কর গিয়ে। আচ্ছা মা, ঠিক আছে, আমি রান্না করছি। এরপর হাসি রান্না করতে যায়, আর হাসির সৎ মা পায়ের উপর পা দিয়ে খায়। হাসির বাবা শহরে থাকে, সে এ বিষয়ে কিছুই জানতো না। একদিন হাসি রাস্তা দিয়ে হাঁটছিল। তার সাথে গ্রামের এক কাকিমার দেখা হয়। কি রে হাসি, কোথায় যাচ্ছিস? সকাল সকাল তোর এই মুখখানা আমাকে দেখালি? তোর জন্য আমার এখন দিনটাই মাটি হবে। কাকিমা, তুমি কেন এভাবে বলছো? আমি আবার কি করলাম? আমি তো বাজার করতে যাচ্ছি। কি করলি মানে? তোর এই কালো মুখ যে অশুভ রে অশুভ। যা যা, দূর হ এখান থেকে। হাসি অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর গ্রামের কাকিমা রাস্তা দিয়ে যেতে থাকে। হঠাৎ সে পা পিছলে কাদাতে মুখ থুবড়ে পড়ে যায়। এ সি 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 সি, এটা কি হলো? আমার তো পুরো গায়ে কাদা লেগে গেছে। বলেছিলাম না এই মেয়ে অলক্ষণী, এর জন্য আমার আজ এই দশা। এই বলে গ্রামের কাকিমা চলে যায়। গ্রামের সবাই ভাবতো হাসির মুখ অশুভ, কেউ যদি তাকে দেখে তার অমঙ্গল হয়। হাসি পুকুর পাড়ে বসে কাপড় কাচ্ছিল। তখন সেখানে পুকুরের মালিক মোড়ল আসে। কি রে হাসি, তুই কি করছিস? মোড়ল মশাই, আমি কাপড় কাচ্ছি গো। সে কি, আমার পুকুরের মাছগুলো এরকম ভেসে উঠছে কেন? হায় হায়, পুকুরের মাছগুলো যে সব মরে যাচ্ছে। কি রে অলক্ষণী মেয়ে, তুই আমার পুকুরের পাড়ে এসেছিস কেন? আজ তোর জন্য আমার পুকুরে সব মাছ মরে যাচ্ছে। এতদিন শুনেছিলাম, এখন তো নিজ চোখে দেখলাম। দূর হ এখান থেকে। অলক্ষণী একটা মেয়ে নিজের বাপ মাকে খেয়েছে, এখন আমাদের জ্বালাতে এসেছে। দূর হ এখান থেকে বলছি। হাসি কান্না করতে করতে সেখান থেকে যেতে থাকে আর বলে, মা, মা, তুমি আমাকে রেখে কেন গিয়েছো মা? সত্যি কি আমি অলক্ষণী? মা, ও মা, তুমি আমাকে নিয়ে যাও মা। হাসি কান্না করতে করতে বাড়িতে যায়। আর সব কাপড় কাচা হয়নি জন্য হাসির সৎ মা অনেক রেগে যায়। হ্যাঁ রে, কোথায় গিয়েছিলি তুই? কাপড় তো দেখছি সব ময়লাই আছে। মা, আমি মোড়ল মশাইয়ের পুকুর পাড়ে কাপড় ধুতে গিয়েছিলাম, কিন্তু ওনার পুকুরে সব মাছ মারা যাচ্ছে। উনি আমাকে অনেক বকাবকি করে তাড়িয়ে দিয়েছে মা। আমি কিভাবে কাপড়গুলো ধুবো মা? তুমি বলো, আমি কিভাবে ধুবো?
তোর মতো অলক্ষিনী মেয়েকে গালি দিব না তো কি করব? হ্যাঁ, যা, কিভাবে পারিস কাপড়গুলো ধুয়ে আন। যা বলছি এখান থেকে। এভাবেই হাসি সবার কাছে লাঞ্ছিত হতো। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। গ্রামে একটার পর একটা অঘটন হতে থাকে, আর সব দোষ হাসির হয়। একদিন গ্রামের সবাই মোড়লের বাড়িতে গিয়ে বিচার দেয়, আর মোড়ল গ্রামবাসীরা মিলে হাসিদের বাড়িতে আসে। মোড়ল রোহিণীকে ডাকতে থাকে। রোহিণী, এই রোহিণী, বাড়িতে আছো? কি হলো রোহিণী? এই রোহিণী! কে কে ডাকছে? ও মোড়ল মশাই, এ কি, গ্রামের সবাই আমার বাড়িতে কেন? হ্যাঁ, আমি। তোমার সৎ মেয়ের কারণে গ্রামে অমঙ্গল হচ্ছে। গ্রামে সবাই আমাকে অভিযোগ করেছে। এক্ষুনি ওকে এই গ্রাম থেকে চলে যেতে হবে, না হলে আমি তোমাকে আর তোমার মেয়েকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিব। এই বলে দিলাম। গ্রামে বাচ্চারা চুরি হচ্ছে, একটাও পশু প্রাণী নেই, সব উধাও হয়ে যাচ্ছে। গ্রামে যে অমঙ্গলের তাণ্ডব চলছে। তোমরা কি চলে যাবে, নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? কিন্তু মোড়ল মশাই, আমি কি করেছি? আপনি আমাকে কেন এভাবে বলছেন? আমি কালো, এটা কি আমার দোষ? চুপ অলক্ষণী, একটা কথা বলবি না। এই, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ওদের তাড়িয়ে দাও। না না মোড়ল মশাই, আমাকে তাড়িয়ে দিবেন না। এই অলক্ষিনী মেয়ে, তোর জন্য কত বড় কথা শুনতে হচ্ছে। যা, এই গ্রাম থেকে বের হয়ে যা বলছি। মাটাকে তো খেয়েছিস, এখন আমাদের সবাইকে খাবি নাকি? দূর হয়ে যা। মা, আমি কি করেছি? কোথায় যাব আমি? আমার যে কেউ নেই, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। দয়া করো আমাকে, তোমরা আমাকে কেউ তাড়িয়ে দিও না। এই মেয়ে, বেশি কথা না বলে দূর হ। এই গ্রাম থেকে তুই দূর হ। তোর জন্য আমরা কেউ শান্তিতে থাকতে পারছি না। সবাই অনেক রাগারাগি করে হাসিকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। হাসি কান্না করতে করতে বলে, হে খোদা, তুমি আমাকে কেন কালো বানিয়েছো? আমি কেন এত অলক্ষণী? আমি কি সত্যি অলক্ষণী? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? মা, মা, তুমি আমাকে নিয়ে যাও মা। এরপর হাসি যখন কান্না করতে করতে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল, তখন সে গুহার ভেতর থেকে অট্টহাসি শুনতে পায়। আরে, কে এভাবে হাসছে? দেখি তো গিয়ে। ওই গুহা থেকে হাসি শব্দ আসছে মনে হয়। এরপর হাসি গুহার আড়াল থেকে সবটা শুনতে থাকে। কে মনে করেছে এই গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেব না? আমার মরিচ গাছে 60টা মরিচ হয়ে গেছে। শুধু আজ রাতের অপেক্ষা, এরপর এই গ্রাম আমার। এই 60টা মরিচে 60টা বাচ্চা আছে, সবগুলোকে বলি দেব। এ কি মরিচ গাছ? আবার 7 রঙের মরিচ ধরে আছে, কিন্তু 7 রঙের মরিচ গাছ হয় নাকি? এই মরিচ গাছে ডাইনি শক্তি। 7 রঙের মরিচে 7টা বাচ্চা আছে। না, এদেরকে আমায় বাঁচাতেই হবে, আর এই মরিচ গাছকে পুড়িয়ে ফেলতে হবে, না হলে যে আমাদের গ্রামটাকে ডাইনি নষ্ট করে দিবে। আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দিব না। এরপর ডাইনিটা যখন বাইরে যায়, হাসি চুপি চুপি গিয়ে 7 রঙের 7টা মরিচ ছিঁড়ে ফেলে, আর সেগুলো মানুষ হয়ে যায়।
ডাইনি টের পেয়ে তার গুহায় আসে। এই এই, কে রে তুই? আমার শক্তি নষ্ট করছিস? আমার 7 রঙের মরিচ কোথায় গেল? ডাইনি যখন এসব বলছিল, হাসি মরিচ গাছে আর ডাইনির গায়ে আগুন লাগিয়ে দেয়। ডাইনি সেখানেই মারা যায়। এরপর হাসি সে বাচ্চাগুলোকে গ্রামে নিয়ে গিয়ে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেয়। গ্রামের সবাই অনেক লজ্জিত হয়, তারা তাদের ভুল বুঝতে পারে। এরপর হাসি তার সৎ মায়ের সাথে বাড়িতে ফিরে যায়। হাসির সৎ মা তাকে আর অত্যাচার করে না, নিজের মেয়ের মতোই ভালোবাসে। রানীর মা ভীষণ অসুস্থ। এই তো কয়েক মাস আগে মেয়েটা তার বাবাকে হারিয়েছে। সেই শোকই এখনো কাটিয়ে উঠতে পারেনি। মা, আমি তোমার কিছু হতে দেব না। তোমাকে আমি আজই ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার যে দিন ফুরিয়ে এসেছে রে মা, আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমার কিছু হয়ে গেলে তোকে কে দেখবে? এসব বলো না তো মা, আমি থাকতে তোমার কিছু হবে না। তুমি একটু শুয়ে থাকো, আমি এখনই আসছি। একা একা কোথায় যাবি? যাস নে মা, যাস নে। মায়ের কথা উপেক্ষা করে রানী দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বাবু, আমার মাকে বাঁচান। শান্ত হয়ে বসো এখানে, এরপর বলো। ডাক্তার বাবু, আমার মায়ের যে খুব অসুখ, আমার কাছে টাকা নেই, তাই গ্রামের অন্য কোনো ডাক্তার আসে না। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি না বলবেন না। আমরা হলাম ডাক্তার, আমাদের কাছে সেবাই ধর্ম। চলো আগে তোমার মাকে দেখে আসি। রানী তখন ডাক্তার বাবুকে নিয়ে তাদের বাড়িতে আসে। আর ডাক্তারকে দেখে রানীর মা বলে, কোথায় গিয়েছিলি রে মা? আর উনি তো আমাদের গ্রামের ডাক্তার নন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি পাশের গ্রামের ডাক্তার। আপনার মেয়ে আমার কাছে সব বলেছে, তাই এসেছি। আপনি কথা বলবেন না। ডাক্তার তখন রানীর মাকে ভালো করে দেখে আর বলে, চিন্তার কোনো কারণ নেই। এই ওষুধগুলো নিয়মিত খেলে তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে তোমার মাকে রোজ 2টি মুরগির ডিম খাওয়াতে হবে। কিন্তু এত ওষুধ কেনার টাকা তো আমার কাছে নেই। ওষুধ নিয়ে চিন্তা করো না, আমার সাথে এসো, আমি ওষুধ দিচ্ছি। তারপর রানী ডাক্তারের সাথে ডাক্তারের চেম্বারে যায় আর ওষুধ নেয়। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। ধন্যবাদ দিতে হবে না, তোমার মতো লক্ষ্মী মেয়ের সাহায্য করতে পেরে ভালোই লাগছে। তারপর রানী চেম্বার থেকে বেরিয়ে হাঁটতে থাকে আর ভাবতে থাকে, ঔষধের ব্যবস্থা তো হলো, কিন্তু প্রতিদিন 2টো করে ডিম কোথায় পাবো? এসব ভাবতে ভাবতে রানী একটি বড় গাছের নিচে বসে কান্না করতে থাকে। পাশ দিয়ে যাচ্ছিল একজন দেবী। এত করুণ সুরে কে কান্না করছে এই গাছের নিচে? গিয়ে দেখি তো। দেবী তখন মানুষের রূপে আসে আর বলে, এই মেয়ে, কে তুমি? আর এখানে বসে এভাবে কান্না করছো কেন? রানী তখন উঠে দাঁড়ায় আর মেয়েটিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মেয়েটি দেবীর রূপে ফিরে আসে। কে 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 তুমি? আমি হলাম অন্যের দেবী। এই পথেই যাচ্ছিলাম, কিন্তু তোমার এমন করুণ কান্না আমার হৃদয় ব্যথিত করেছিল, তাই তো তোমার কাছে এলাম। তখন দেবী জাদু শক্তি দিয়ে কয়েকটি বড় এনে রানীর হাতে দেয়। এই নাও, এখান থেকে একটি বড়ই তোমাদের বাড়ির ফাঁকা স্থানে রোপণ করবে, আর বাকিগুলো তোমার মাকে খাওয়াবে। দেখবে তোমার আর কোনো কষ্ট থাকবে না। একথা বলে দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়
আর রানী বাড়িতে এসে দেবীর কথা মতো একটি বড়ই উঠোনে রোপণ করে। মা, এই নাও বড়ই। তুই এই অসময়ে বড়ই কোথায় পেলি রে মা? তারপর রানী তার মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে রানীর মা খুব খুশি হন আর বড়ইগুলো খেয়ে নেন। সেদিনের মতো তারা ঘুমিয়ে পড়ে। ভোরে তাদের ঘুম ভাঙে মুরগি ডাকে। এত সকালে আমাদের বাড়িতে মুরগি ডাকছে? হ্যাঁ মা, তাই তো শুনছি। তুমি শুয়ে থাকো, আমি বাইরে গিয়ে দেখছি। রানী বাইরে গিয়ে যা দেখলো তাতে তার চক্ষু চড়ক গাছ। কালকে যেখানে বড়ই রোপণ করেছিল সেখানে অনেক বড় একটি বড়ই গাছ হয়েছে, আর সে বড়ই গাছে অনেক মুরগি। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি কাণ্ড। কি রে, কি হলো আবার? দাঁড়া, যাচ্ছি আমি। রানীর মা বাহিরে বেরিয়ে দেখে বড়ই গাছে মুরগি, একটা না দুইটা না অনেকগুলো। এ কি কাণ্ড! এ তো অবিশ্বাস্য। মা দেখো, গাছের নিচে কত ডিম পড়ে আছে। তাই তো দেখছি। তার মানে সবই ওই দেবী মায়ের আশীর্বাদী বড়ইয়ের কাজ। আজ থেকে তুমি রোজ দুটো করে ডিম খেতে পারবে আর তাড়াতাড়ি পুরো সুস্থ হয়ে যাবে। এত ডিম তো খেয়ে শেষ করা যাবে না। হ্যাঁ মা, বাকি ডিমগুলো আমরা বাজারে বিক্রি করব। দেবী মা বলেছিল এই বড়ই আমাদের সব কষ্ট দূর করবে। রানী আর তার মা মিলে ডিমগুলো একটি ঝুড়িতে উঠালো। এবার এগুলো নিয়ে বাজারে জামা। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্ব গতিতে তুই যদি কম দামে এগুলো বিক্রি করিস, এতে গরিবরা উপকৃত হবে আর আমাদেরও কিছুটা উন্নতি হবে। তুমি ঠিক বলেছ মা, এবার সত্যি বুঝি আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তুমি তোমার খেয়াল রেখো মা, আমি আসি। এরপর রানী ডিমগুলো নিয়ে বাজারে যেতে থাকে আর রানীর মা ঘরে যায় আর দুটো ডিম সিদ্ধ করে খেয়ে নিল। এভাবে রোজ ডিম আর ওষুধ খেয়ে রানীর মা সুস্থ হয়ে গেল। একদিন, মা, গাছে মুরগি চাষ করে আজ আমাদের অবস্থার এমন উন্নতি হয়েছে। এখন আমাদের একটা কাজ করা উচিত। কি কাজ? আমাদের গাছের মুরগি থেকে পাওয়া ডিম শুধু একা খাওয়া উচিত নয়। টাকার কারণে যারা ডিম খেতে পারে না তাদের আমরা বিনামূল্যে ডিম দেব। তাহলে দেবী মায়ের দেওয়া আশীর্বাদের আমরা সঠিক ব্যবহার করব আর দেবী মাও খুব খুশি হবেন। এটা একদম ঠিক বলেছিস মা। কাল থেকে আমরা গ্রামের অসহায় মানুষদের বাড়িতে গিয়ে ডিম দিয়ে আসবো। এরপর থেকে রোজ রানী ও তার মা গ্রামের অসহায় মানুষদের ডিম দিত আর এভাবে তাদের দিন খুব সুখে কাটছিল। ময়নামতি গ্রামে বেহুলা নামের এক মেয়ে থাকতো। বেহুলার বাবা মা কেউ নেই। তার একটা ছোট ভাই ছিল। তাকে নিয়ে সে ছোট্ট একটা কুঠুরিতে থাকতো। বেহুলার ভাইটি ছিল অনেক দুষ্টু আর জেদি। আর বেহুলার ভাই বলতো বেহুলাকে বলে, দিদি, ও দিদি, কোথায় তুমি? আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। ভাই বস, আমি তোকে খেতে দিচ্ছি। এরপর বেহুলা ঘরে থাকা একটু পান্তা ভাত বল্টুকে খেতে দেয় আর পান্তা ভাত দেখে বল্টু রেগে যায়। একে দিদি, তুমি আমাকে এসব কি খেতে দিলে? কেন রে ভাই, ঘরে যে এই পান্তা ভাত ছাড়া আর কিচ্ছুটি নেই। লক্ষ্মী ভাই আমার, এই পান্তা ভাতটুকু খেয়ে নে। না দিদি, এসব আমি খাবো না। রোজ রোজ একই খাবার খেতে আমার আর ভালো লাগে না। এরপর বল্টু না খেয়ে খেলতে যায়। এদিকে বেহুলা মন খারাপ করে বলতে থাকে, কি যে করি, ভাইটাকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না, এদিকে যে কোনো কাজই পাচ্ছি না। আজ একটু
রোহিণী মাসির বাড়িতে যাব, দেখি কোনো কাজ পাই কিনা। এরপর বেহুলা রোহিণীর বাড়িতে যায় আর গিয়ে রোহিণীকে ডাকতে থাকে। রোহিণী মাসি, রোহিণী মাসি, বাড়িতে আছো? কে কে ডাকছে? ও, বেহুলা যে, তা কি মনে করে? রোহিণী মাসি, আমি খুব অভাবে আছি গো। ভাইকে একটু মুখে ভালো খাবারও তুলে দিতে পারি না। আমাকে একটা কাজ দাও না রোহিণী মাসি। কাজ? আমার বাসায় কাজ করতে হলে রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সব করতে হবে। দিন 50 টাকা করে দিব। হ্যাঁ হ্যাঁ মাসি, আমি করতে পারবো। আমার ভাই একটু খেতে পেলেই হবে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তুই কাজে আসিস। এরপর বেহুলা সেখান থেকে চলে যায় আর রাতে তার ভাই বল্টুকে বলতে থাকে। ভাই, তুই কাল থেকে আর না খেয়ে থাকবি না। আমি একটা কাজ পেয়েছি। এখন থেকে তোকে ভালো মন্দ খাওয়াবো রে। সত্যি বলছো দিদি? কাল থেকে আমি ভালো খাবার খাবো? হ্যাঁ রে ভাই, এখন ঘুমিয়ে পড়। এরপর বেহুলা আর বল্টু ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বেহুলা কাজে চলে যায় আর গিয়ে রোহিণীকে ডাকতে থাকে। রোহিণী মাসি, রোহিণী মাসি, আমি এসেছি গো। ও, তুই এসেছিস? যা, কাপড়গুলো ধুয়ে নে। এরপর বেহুলা কাপড়গুলো ধুয়ে দেয়, ঘর মুছে দেয় আর রান্না করে। সারাদিন কাজ করে অনেক ক্লান্ত। কাজ শেষে বাসায় এসে ভাইকে রান্না করে খাওয়ায়। বেহুলা তার ভাইকে অনেক ভালোবাসে। ভাইয়ের জন্য সে সব কষ্ট সহ্য করে নেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। দিদি, দিদি, কোথায় তুমি? কি রে ভাই, এভাবে ডাকছিস কেন? দিদি, তুমি আমাকে কিছু টাকা দাও। টাকা? টাকা দিয়ে কি করবি? কি করে করি, দাও তো আমাকে কিছু টাকা। ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই। তোকে কিভাবে দিব? আর ছোটদের টাকা নিতে নেই ভাই। তোর কি লাগবে আমাকে বল, আমি এনে দিব। ও, বুঝেছি, তুমি আমাকে টাকা দিবে না, তাই তো? তাই এসব আবল তাবল বুঝাচ্ছ আমাকে। ঠিক আছে, লাগবে না তোমার টাকা। আজ আমি সারাদিন কিচ্ছু খাবো না। বল্টু রাগ করে সেখান থেকে চলে যায় আর বেহুলা পেছন থেকে ডাকতে থাকে। ভাই যাস না, শোন আমার কথা। ভাই, কি যে করি, ভাইয়ের যে এত জেদ। আমার কাছে তো কোনো টাকাও নেই যে ভাইকে দিব। রাগ কমলে এমনিতেই বাড়িতে ফিরে আসবে। বেহুলা কষ্ট করে তার ভাইয়ের সব আবদার পূরণ করত, কিন্তু বেহুলার ভাই দিন দিন কেমন যেন বদমেজাজি হয়ে যাচ্ছিল। একদিন বল্টু খেলতে গিয়ে টিনাকে অনেক মারে আর টিনা গিয়ে তার মাকে সব কথা বলে। সব শুনে টিনার মা বিচার নিয়ে আসে। বেহুলা, এই বেহুলা, কোথায় রে তুই? বাইরে আয় বলছি। কি হয়েছে কাকিমা? আপনি এভাবে ডাকছেন কেন? কি হয়নি সেটা বল। তোর ওই বজ্জাত ভাই আমার মেয়েটাকে মেরেছে। হ্যাঁ রে, তোর ভাইকে তুই কিছু বলিস না, আদরে আদরে বাদর বানাচ্ছিস। তোর কারণে তোর ভাই এমন হয়েছে। তোরা দুজন মা বাবাকে তো খেয়েছিস, এখন কি আমাদের শান্তি মতো থাকতে দিবি না নাকি? কাকিমা, আপনি এভাবে কেন বলছেন? আমরা আমাদের বাবা মাকে কেন খেতে যাব? ভাই আসুক, ওকে আজকে শাস্তি দিব। হ্যাঁ হ্যাঁ, খাসনি তো কি। আচ্ছা যাই হোক, আজ বলে গেলাম, এরপর যদি তোর ভাই কিছু করে তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই আমি বলে দিলাম। এ কথা বলে টিনার মা চলে যায়। বেহুলা টিনার মায়ের কথা শুনে অনেক কষ্ট পায় আর সে অনেক রেগে থাকে। বল্টু বাড়িতে আসে আর বেহুলাকে ডাকতে থাকে। দিদি, দিদি, আমাকে খেতে দাও।
বেহুলা অনেক রাগ দেখিয়ে বলে, খেতে দিব মানে? সারাদিন তো কোনো কাজ করিস না, শুধু বসে বসে খেতে পারিস। তুই টিনাকে মেরেছিস কেন? হ্যাঁ, মেরেছি তো, বেশ করেছি, আরো মারবো। এ কথা বলার সাথে বেহুলা বল্টুর গালে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, চুপ, একদম চুপ। খুব বড় হয়ে গেছিস তাই না? টিনা তোর কি করেছে যে ওকে মেরেছিস? দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছিস তাই না? মা কেন যে তোকে রেখে গেছে? দিদি, তুমি আমাকে মারতে পারলে? তুমি আমাকে ভালোই বাসো না। এই বাড়িতে আমি আর থাকবো না, চলে যাব আমি, আর কখনো ফিরে আসবো না, দেখে নিও। এসব বলে বল্টু রাগ করে চলে যায়। এদিকে বেহুলা বলতে থাকে, এ কি, আমি ভাইকে মারলাম? ওর বুঝি খুব কষ্ট লাগছে? ওর অনেক খারাপ লাগছে, কিন্তু ও এখনো বাসায় ফিরছে না কেন? বেহুলা এসব বলে ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছিল। আর ওদিকে বল্টু রাগ করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসে আর পা পিছলে এক কুয়োতে পড়ে যায়। আমি কোথায় এসে পড়লাম? আমি বাড়ি যাব। দিদি, দিদি কোথায় তুমি? দিদি বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। বল্টু কুয়োতে পড়ে গেছে, উঠতেও পারছিল না। এদিকে বিকেল হয়ে যায়, বল্টু বাসায় ফেরে না। তাই বেহুলা তার ভাইকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সে জঙ্গলে চলে যায়। ভাই, ভাই, কোথায় তুই? কথা বল ভাই। ভাই, তুই কোথায়? এ কি, কুয়ো থেকে আওয়াজ আসছে, দেখি তো গিয়ে। এরপর বেহুলা কুয়োর কাছে যায় আর দেখে বল্টু সে কুয়োর ভিতরে। তারপর সে বলে, ভাই, তুই কুয়োতে পড়লি কি করে? তুই চিন্তা করিস না, আমি তোকে তোলার ব্যবস্থা করছি। এরপর বেহুলা জঙ্গল থেকে গাছের লতা নিয়ে আসে আর সেটা কুয়োতে দেয়। লতা ধরে বল্টু উপরে আসে। দিদি, তুমি এসে গেছো? কাঁদিস না ভাই, চল বাড়িতে চল। দিদি, আমি আর তোমার সাথে কখনো রাগ করব না, তোমার সব কথা শুনবো দিদি। বল্টু তার ভুল বুঝতে পারে আর তার দিদির সাথে বাড়িতে চলে যায়। বল্টু এখন ভালো ছেলের মতো আর কোনো দুষ্টুমি করে না। তারা ভাই বোন সুখী দিন কাটাতে থাকে।